সামনে রাখা এই প্রবন্ধ গবেষণাপত্র আর মহাকাব্যের বিভিন্ন নোটস ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছিলাম। আচ্ছা, কিরকম? ইতিহাস পড়ার সময় আমাদের নজর তো সাধারণত বড় বড় যুদ্ধের ময়দান বা তলোয়ারের ঝনঝনানি এসবের দিকেই থাকে, তাই না? একদম তাই। কে জিতল বা কার হাতে ক্ষমতা এলো সেটাই ফোকাস থাকে মূলত। ঠিক, কিন্তু এই সোর্সগুলোর একেবারে গভীরে গেলে দেখা যায় যে মহাভারতের বিশাল ক্যানভাসে এমন কিছু চরিত্র আছে যারা প্রকাশ্যে কোনো রণহুঙ্কার দেয় না। তারা পুরোপুরি নেপথ্যে থাকে। হ্যাঁ, অনেকটা মহাকর্ষ বলের মতো। চোখে দেখা যায় না, কিন্তু পুরো সৌরজগৎকে একসঙ্গে ধরে রাখে। আজ আমরা এই ডিপ ডাইভে ঠিক তেমনই একটি চরিত্রকে ডিকোড করতে যাচ্ছি। সুভদ্রা, রাইট। মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ শান্ত এক চরিত্র। হ্যাঁ, সুভদ্রা। আজকের লক্ষ্য হল এই স্তূপকৃত তথ্য থেকে এক্সট্র্যাক্ট করা যে কিভাবে সুভদ্রার নীরব শক্তি বা তার মাতৃত্ব তাকে কেবল একজন সাধারণ রাজকুমারী থেকে জগন্নাথ ঐতিহ্যের এক পরম আরাধ্যা দেবী হিসেবে প্রতিষ্ঠিত করল। খুব একপেশে হয়ে যায়। বুঝতে পারছি। এই গবেষণাপত্রগুলো সুভদ্রা চরিত্রের এমন কিছু স্তর উন্মোচন করে যা মূলধারার আলোচনায় প্রায়ই বাদ পড়ে যায়। নারী শক্তি বলতে আমরা যে ছাঁচকে বুঝি, সুভদ্রার মাধ্যমে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটা ক্ষমতার মেকানিজম দেখতে পাই। ঠিক এই জায়গাটা থেকেই শুরু করা যাক। মহাভারতের নারী শক্তির কথা উঠলেই তো অবধারিতভাবে সবার আগে দ্রৌপদীর কথা মনে পড়ে। হ্যাঁ, তার সোচার প্রতিবাদ বা সেই তেজস্বী রূপ। একদম, কিন্তু নোটসগুলো বলছে সুভদ্রার চরিত্রটি এর ঠিক বিপরীত। তবুও তিনি সমান প্রভাবশালী। অনেকটা এরকম বলা যায়, দ্রৌপদী হলেন দাবানলের মতো, যা অন্যায়কে পুড়িয়ে ছাই করে দেয়। আর সুভদ্রা হলেন শান্ত নদীর মতো, যা আগুনের ধ্বংসলীলার পর পৃথিবীকে পুনরায় বাসযোগ্য করে তোলে। অসাধারণ একটা উপমা। এই উপমাটা বর্তমান আধুনিক নারীবাদী বিশ্লেষণের সাথে খুব ভালোভাবে মিলে যায়। সোর্সগুলোতে দ্রৌপদী এবং সুভদ্রার ক্ষমতার ধরন নিয়ে চমৎকার আলোচনা আছে। দ্রৌপদী হলেন ডিসরাপটিভ পাওয়ার বা ব্যাঘাত সৃষ্টিকারী শক্তির প্রতীক। তিনি রাজনীতিতে সোচ্চার আর সরাসরি চ্যালেঞ্জ করেন। ঠিক। অন্যদিকে সুভদ্রা হলেন কোহেসিভ পাওয়ার বা সুসংহতকারী শক্তির প্রতীক। তিনি সরাসরি সংঘাতে না গিয়ে কূটনীতি আর বুদ্ধিমত্তা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু এখানেই আমার একটু খটকা লাগছে। একটু পুশব্যাক করি। হ্যাঁ, বলুন। এই যে শান্ত থাকা বা আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করা, এগুলো কি প্রাচীন পিতৃতান্ত্রিক সমাজে নারীদের উপর চাপিয়ে দেওয়া আদর্শ নারীর সেই চিরচেনা রূপ নয়? এটা খুব যৌক্তিক একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে সেটাই মনে হয়। আধুনিক ফেমিনিস্ট লেন্স থেকে দেখলে এই নীরবতাকে কি আসলে ক্ষমতার অভাব বা সাবমিসিভনেস হিসেবে ধরা যায় না? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সুভদ্রার এই নম্রতা কোনো দুর্বলতা ছিল না। এটি ছিল তার একটি সুচিন্তিত রাজনীতিক কৌশল, স্ট্র্যাটেজি। হ্যাঁ, সেই সময়কার রাজকীয় কাঠামোর কথা চিন্তা করতে হবে। সেখানে সরাসরি প্রতিবাদ করাটা অনেক সময় আত্মঘাতী হতে পারত। আচ্ছা। সুভদ্রা তার সফট পাওয়ার ব্যবহার করে এমন সব রাজনৈতিক জোট তৈরি করেছেন যা দ্রৌপদীর প্রত্যক্ষ তেজ দিয়ে হয়তো সম্ভব হতো না। নীরব থেকে পুরো পরিস্থিতি নিজের আয়ত্তে রাখাটাও প্রচণ্ড রাজনৈতিক শক্তির পরিচয়। ওকে, তাহলে এই সফট পাওয়ারের সবচেয়ে বড় উদাহরণটা একটু খুলে দেখা যাক। কিভাবে এই শান্ত রাজকুমারী মহাভারতের অন্যতম বড় একটি নাটকীয় ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন? অর্জুনের সাথে তার বিয়ের ব্যাপারটা বলছেন তো? হ্যাঁ, আমরা জানি পাণ্ডবদের একটি নিয়ম ছিল যে যখন কোনো ভাই দ্রৌপদীর সাথে একান্ত কক্ষে থাকবেন তখন অন্য কেউ সেখানে ঢুকতে পারবেন না। কিন্তু অর্জুনকে অস্ত্র আনতে সেই কক্ষে ঢুকতে হয়। আর নিয়ম ভাঙার কারণে অর্জুন স্বেচ্ছায় বনবাসে যান। ঠিক, এবং সেই বনবাসের এক পর্যায়ে তিনি দ্বারকায় এসে পৌঁছান। দ্বারকাতেই সুভদ্রার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টই ঘটে। অর্জুন তখন এক সন্ন্যাসীর ছদ্মবেশে ছিলেন। এই জায়গাটির জিওপলিটিক্যাল প্রেক্ষাপটটা বুঝতে হবে আমাদের। দ্বারকা তখন যদুবংশের রাজধানী, চরম শক্তিশালী রাজ্য। একদম। সুভদ্রার ভাই কৃষ্ণ খুব ভালো করেই বুঝতে পারছিলেন যে সন্ন্যাসীর ছদ্মবেশে থাকা অর্জুনের সাথে তার বোনের একটা মানসিক সংযোগ তৈরি হচ্ছে। আর কৃষ্ণের মতো দূরদর্শী রাজনীতিক এর পেছনের বৃহত্তর রাজনৈতিক সম্ভাবনাটা দ্রুত ধরে ফেলেন। কিন্তু এই রাজনৈতিক সমীকরণে একটা বিশাল বাধা ছিল বলরাম। হ্যাঁ, কৃষ্ণের বড় ভাই বলরামের তো সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা ছিল। তিনি তার গদাযুদ্ধের প্রিয় ছাত্র দুর্যোধনের সাথে সুভদ্রার বিয়ে দিতে চেয়েছিলেন। এখন এখানে একটা ব্যাপার পরিষ্কার করা দরকার। কোনটা? অনেক প্রাচীন গ্রন্থে সুভদ্রা ও অর্জুনের এই বিয়েকে রাক্ষস বিবাহ বা অপহরণ বলা হয়েছে।
কৃষ্ণমার অর্জুন মিলে বলরামকে পাশ কাটিয়ে সুভদ্রাকে কি নিছক একটা রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করেননি? মূল মহাকাব্যের অনুবাদ পড়লে এই কনফিউশনটা তৈরি হওয়া খুব স্বাভাবিক। ধরনের গল্পে সুভদ্রার নিজস্ব এজেন্সির তো কোনো জায়গায় দেখছি না। কিন্তু এই স্ট্যাকের মধ্যে থাকা কিছু আঞ্চলিক লোককাহিনী সম্পূর্ণ ভিন্ন একটা ছবি তুলে ধরে। সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে সুভদ্রা কেবল স্বেচ্ছায় এতে অংশ নেননি, বরং অর্জুন যখন রথে করে তাকে নিয়ে পালাচ্ছিলেন হ্যাঁ। তখন রথের লাগাম সুভদ্রা নিজেই ধরেছিলেন। তিনি নিজেই রথ চালিয়েছিলেন। দাঁড়ান, সুভদ্রা নিজে রথ চালাচ্ছিল? হ্যাঁ। এই ছোট ডিটেলটা পুরো ঘটনার মানে বদলে দেয়। আরে এটা তো দারুণ একটা ফ্যাক্ট। আচ্ছা, প্রাচীনকালে রাজ পরিবারের একজন নারীর নিজের পছন্দের মানুষের সাথে পালানোর জন্য নিজেই রথ চালানো, এটা সম্মতির এবং সাহসের এক অসাধারণ দৃষ্টান্ত। তিনি জানতেন দুর্যোধনের সাথে বিয়ে হলে তা দীর্ঘমেয়াদে কতটা ধ্বংসাত্মক হতে পারে। এটা একটা দারুণ পয়েন্ট। এই পুরো ঘটনাটাকে যদি আমরা একটা আধুনিক কর্পোরেট মার্জার বা অধিগ্রহণের সাথে তুলনা করি। আচ্ছা, ইন্টারেস্টিং। তাহলে বলরাম হলেন সেই বদমেজাজি বোর্ড মেম্বার যিনি প্রতিদ্বন্দ্বী কোম্পানির সাথে ডিল করতে চাইছিলেন। কৃষ্ণ হলেন সেই ম্যানুভারিং সিইও যিনি নেপথ্যে থেকে আসল খেলাটা খেলছিলেন। আর সুভদ্রা? তিনি হলেন সেই ব্যক্তি যিনি এই পুরো ডিলটা ফাইনাল করার জন্য আক্ষরিক অর্থেই পালানোর গাড়িটা বা গেটওয়ে কার ড্রাইভ করছিলেন। অসাধারণ অ্যানালজি। আর এই ঘটনার পর বলরামের প্রতিক্রিয়াটাও এই অ্যানালজির সাথে মিলে যায়। বলরাম প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিলেন। এখানেই তো কৃষ্ণের মাস্টার স্ট্রোক, তাই না? একদম। কৃষ্ণ অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে বলরামকে বোঝালেন যে অর্জুন সাধারণ সন্ন্যাসী নন, বরং পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা। আর সবচেয়ে বড় কথা, সুভদ্রা নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে দ্বারকা এবং ইন্দ্রপ্রস্থের মধ্যে মৈত্রীর বন্ধন তৈরি হল। কিন্তু কৃষ্ণ তো একটা সমস্যার সমাধান করে অর্জুনকে আরেকটা বিশাল সমস্যার দিকে ঠেলে দিলেন। ইন্দ্রপ্রস্থে ফিরে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, অর্জুন তো সুভদ্রাকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরলেন, কিন্তু সেখানে প্রধান রানী হিসেবে বসে আছেন দ্রৌপদী। ইন্দ্রপ্রস্থ এমনিতেই তখন একটা নতুন এবং ভঙ্গুর সাম্রাজ্য। সেখানে দ্রৌপদীর মতো প্রবল প্রতাপশালী রানীর রাজত্বে আরেকজন নতুন রাজকন্যার প্রবেশ। পরিস্থিতি তো একটা পারিবারিক বিস্ফোরণের পর্যায়ে যাওয়ার কথা। এবং এটি কেবল পারিবারিক সতীনদের দ্বন্দ্ব ছিল না। রাজসভার রাজনীতির জায়গা থেকে এটি ছিল একটি বিশাল সংকট। দ্রৌপদী স্বভাবতই ক্ষুব্ধ ছিলেন। যদুবংশের মতো শক্তিশালী রাজপরিবারের রাজকন্যার আগমন তার একক কর্তৃত্বে সরাসরি একটা হুমকি ছিল। তাই তো, ঠিক তাই। এই জায়গাটায় ভুল পদক্ষেপ নিলে কেবল জোটই ভাঙত না, ইন্দ্রপ্রস্থের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিশাল ফাটল ধরত। এই জায়গাটাতে কি সুভদ্রার সেই বিখ্যাত আবেগিক বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটে? সোর্সগুলো বলছে সুভদ্রা অত্যন্ত সাধারণ পোশাকে দ্রৌপদীর সাথে দেখা করতে গিয়েছিলেন। হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হল, দ্রৌপদীর মতো একজন অভিমানী নারীকে শান্ত করার জন্য শুধু কি একটা সাধারণ পোশাক পরাই যথেষ্ট ছিল? এর পেছনের সাইকোলজিটা কি? পোশাকটা এখানে একটা প্রতীক মাত্র। এর পেছনে সাইকোলজিটা ছিল থ্রেট ডিসার্ম করা বা প্রতিপক্ষের নিরাপত্তাহীনতা দূর করা। আচ্ছা। কৃষ্ণের পরামর্শে সুভদ্রা মহারানীর বেশে যাননি। তিনি গিয়েছিলেন অনেকটা সাধারণ এক গোয়ালিনীর বেশে। তিনি দ্রৌপদীকে গিয়ে বলেন, আমি অর্জুনের স্ত্রী হিসেবে আসিনি, আমি আপনার দাসী হিসেবে এসেছি। ওয়াও! এই একটি মাত্র বাক্য দিয়ে সুভদ্রা মেসেজ দেন যে আমি রাজসভার রাজনীতিতে আপনার প্রতিদ্বন্দ্বী নই। একদম। এই নম্রতা দ্রৌপদীর আত্মরক্ষামূলক দেয়ালগুলোকে নিমেষেই ভেঙে দেয়। অহংকার দিয়ে যা জয় করা যায় না, নিজের অবস্থানকে নিচে নামিয়ে বিশাল সংঘাত এড়ানো সম্ভব, সেটাই সুভদ্রা প্রমাণ করেছিলেন। এই সাইকোলজিক্যাল গেমটা সত্যিই ফ্যাসিনেটিং। আর এই পরিণত মানসিকতা গড়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে কাছের দুটি মানুষের সম্পর্কের ভিত্তিতে। ভাই কৃষ্ণ এবং স্বামী অর্জুন। কৃষ্ণের সাথে তার সম্পর্ক হিন্দু পুরাণের সবচেয়ে উষ্ণ ভাই বোনের সম্পর্কগুলোর একটি। হ্যাঁ, কৃষ্ণ পদে পদে তার বোনের পরিবারকে রক্ষা করেছেন। পণ্ডিতরা এই কৃষ্ণ অর্জুন এবং সুভদ্রার সম্পর্কটিকে একটি দার্শনিক কাঠামো হিসেবে দেখেন। কৃষ্ণ হলেন ঐশ্বরিক প্রজ্ঞার প্রতীক, অর্জুন হলেন মানুষের কর্মের প্রতীক। আর সুভদ্রা?
সুভদ্রা হলেন এই ঐশ্বরিক প্রজ্ঞা এবং মানবীয় কর্মের মধ্যে মেলবন্ধন বা ধারাবাহিকতা। আর অর্জুনের সাথে সুভদ্রার সম্পর্কের ডাইনামিক্সটাও কিন্তু দ্রৌপদীর চেয়ে বেশ আলাদা। দ্রৌপদীর তো ৫ জন স্বামী ছিলেন, তিনি ছিলেন ঐক্যের একটা রাজনৈতিক আঠা। রাইট, কিন্তু বিভিন্ন আঞ্চলিক সাহিত্য বলছে অর্জুনের সাথে সুভদ্রার সম্পর্ক ছিল অনেক বেশি ব্যক্তিগত এবং আবেগপূর্ণ রোম্যান্সে ভরপুর। হ্যাঁ, অর্জুনের অনেক স্ত্রী থাকলেও সুভদ্রাই ছিলেন তার সবচেয়ে গ্রাউন্ডিং ফোর্স বা নোঙর। এবং এই ভালোবাসার চূড়ান্ত পরিণতি হিসেবেই তাদের জীবনে আসে অভিমন্যু। অভিমন্যুর জন্ম পাণ্ডব বংশের জন্য কেবল সন্তানের জন্ম ছিল না, এটি ছিল ভবিষ্যৎ সাম্রাজ্যের উত্তরাধিকার। কিন্তু এই ডিপ ডাইভের নোটসগুলো যত এগোচ্ছে, কাহিনী তত অন্ধকার হয়ে আসছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সুভদ্রার জীবনের সেই চরম ট্র্যাজেডি, চক্রব্যূহ, মহাকাব্যের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়। আমরা তো সবসময় বীরদের দৃষ্টিকোণ থেকে যুদ্ধকে দেখি, কিন্তু যুদ্ধের আসল মূল্যটা কি? একটা সাম্রাজ্য জয় করার জন্য একটা পুরো প্রজন্মকে শেষ করে দেওয়া? চক্রব্যূহর ঘটনাটি কেবল মর্মান্তিক গল্প নয়, এটি মহাকাব্যের একটি কাঠানুগত প্রয়োজন ছিল, যেখানে পুরনো প্রজন্মের অহংকার নতুন প্রজন্মকে ধ্বংস করে দেয়। আমরা জানি সুভদ্রা যখন গর্ভবতী ছিলেন তখন অর্জুন তাকে চক্রব্যূহে প্রবেশের কৌশল শোনাচ্ছিলেন, কিন্তু ব্যূহ থেকে বেরিয়ে আসার কৌশল বলার আগে সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ঠিক এই অসম্পূর্ণ জ্ঞানের ফাঁদেই অভিমন্যুকে পড়তে হয় কুরুক্ষেত্রের যুদ্ধে। এবং কৌরবরা যেভাবে তাকে হত্যা করে সেটা যে কোনো যুদ্ধের নিয়মের চরম লঙ্ঘন। এত মহারথীরা একসাথে মিলে একজন তরুণ যোদ্ধাকে নিরস্ত্র করে হত্যা করে। এটা যে কোনো মায়ের জন্যই অকল্পনীয় একটা শোক। এখানেই আমার প্রশ্ন জাগে, কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে অভিমন্যু বীরের মৃত্যুবরণ করেছে, কিন্তু এই বীরের মৃত্যু গ্লোরিফিকেশন কি একজন মায়ের শূন্য বুককে শান্ত করতে পারে? একদমই পারে না। অভিমন্যুর মৃত্যু সুভদ্রাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। যুগে যুগে যুদ্ধে সন্তান হারানোর সমস্ত মায়েদের চিরন্তন কষ্টের প্রতীক হয়ে ওঠেন তিনি। কিন্তু সুভদ্রা চরিত্রের আসল শক্তিটা আমরা দেখতে পাই এর ঠিক পরের ঘটনা প্রবাহে। ট্র্যাজেডি কিন্তু সেখানেই শেষ হয়নি। হ্যাঁ, অভিমন্যুর মৃত্যুর পর তার স্ত্রী উত্তরা গর্ভবতী ছিলেন। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে যার লক্ষ্য ছিল উত্তরার গর্ভের সন্তানকে ধ্বংস করা। সেখানে কৃষ্ণ তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে সেই গর্ভস্থ সন্তানকে রক্ষা করেন, আর সেই সন্তানই হলেন পরীক্ষিত। একদম ঠিক। এই সোর্সগুলোর যে বিষয়টা সবচেয়ে চমকপ্রদ লেগেছে তা হল যুদ্ধের পরের দৃশ্যপট। যুদ্ধ শেষ, পাণ্ডবরা রাজ্য পেল ঠিকই, কিন্তু তাদের বংশের তো আর কেউ বেঁচে নেই। চারিদিকে কেবল ধ্বংসস্তূপ আর মৃত্যু। এই চরম হতাশার ভেতর থেকে সুভদ্রা কিন্তু কেবল শোক পালন করে বসে থাকেননি। তিনি পরীক্ষিতকে বুকে আগলে বড় করে তুলেছেন। তিনি আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যাওয়া সাম্রাজ্যের ছাই থেকে ভবিষ্যৎকে পুনর্নির্মাণ করেছেন। সুভদ্রার এই ট্রান্সফরমেশনটাই তাকে একজন ঐতিহাসিক রানী থেকে দেবত্বের পর্যায়ে উন্নীত করেছে। এই অসামান্য ত্যাগের জন্যই তাকে কেবল মহাকাব্যের পাতায় আটকে রাখা যায়নি। জগন্নাথ মন্দিরের সোর্সগুলো তো সেটাই বলছে। ওড়িশার পবিত্র জগন্নাথ ঐতিহ্যে সুভদ্রার যে রূপ তা প্রথাগত দেবী ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা। কারণ দেবী বলতে আমরা সাধারণত বুঝি হাতে অস্ত্র থাকবে, তারা দানব বধ করবেন, কিন্তু সুভদ্রার রূপ তো এমন নয়। বিভিন্ন আঞ্চলিক ঐতিহ্যে তাকে সরাসরি যোগমায়া বা আদিশক্তির অবতার হিসেবে বিবেচনা করা হয়। এর পেছনের ধর্মতাত্ত্বিক কারণটা খুব গভীর। জগন্নাথ মন্দিরে তাকে জগন্নাথ এবং বলভদ্রের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে। তিনি পরম পূজিতা। তার মূর্তির গড়নটাও তো বেশ অন্যরকম, তাই না? হ্যাঁ, নিখুঁত জাগতিক সৌন্দর্যের মাপকাঠিতে তাকে তৈরি করা হয়নি। তার মূর্তির মুখমণ্ডল গোলাকার, চোখ দুটো বড় বড়। এটি এক রূপহীন আধ্যাত্মিক শক্তির প্রকাশ। আর বিশ্ববিখ্যাত রথযাত্রার বিশাল ক্যানভাসটা একবার কল্পনা করুন। লক্ষ লক্ষ ভক্তের বিশাল জনসমুদ্র। সেই ভিড়ের মাঝে সুভদ্রা তার ভাইদের সাথে ভ্রমণ করেন। তার বিশালাকার নিজস্ব রথের নাম দর্পদলন, যাকে দেবদলনও বলা হয়। মহাভারতের সেই শান্ত নেপথ্যে থাকা রাজকুমারী, যিনি কখনো নিজের হাতে অস্ত্র তুলে নেননি, আজ তিনি কোটি মানুষের ভক্তির কেন্দ্রবিন্দু। এটা সত্যিই এক অভাবনীয় বিবর্তন। এই বিবর্তন আমাদের শেখায় যে ধর্ম রক্ষা করার জন্য সবসময় হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রয়োজন হয় না। ভালোবাসা বা চরম শোকের মাঝেও নিজের ভেতরের শক্তিকে ধরে রাখা, এটাও ভারসাম্য রক্ষার সমান শক্তিশালী উপায়।
আজকে এই বিশাল তথ্যভাণ্ডার ঘেঁটে আমরা সুভদ্রা সম্পর্কে আমাদের প্রচলিত ধারণার একটা নতুন দিক উন্মোচন করতে পারলাম। অবশ্যই। কিন্তু এই আলোচনা শেষ করার আগে একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়টা একটু ভাবা যাক। আমরা সাধারণত ইতিহাসকে দেখি বিজয়ীদের চোখে। হ্যাঁ, যারা যুদ্ধ করে, সাম্রাজ্য দখল করে। মহাভারতকে আমরা মূলত পুরুষ যোদ্ধাদের বীরত্ব আর প্রতিশোধের মহাকাব্য হিসেবেই পড়ি। কিন্তু লোককাহিনী আর সুভদ্রার এই বিবর্তনের দিকে তাকালে একটা ভিন্ন সত্য বেরিয়ে আসে। বীরেরা হয়তো ইতিহাস লেখে, কিন্তু সেই ইতিহাসকে বুকে ধারণ করে কারা বেঁচে থাকে? যারা টিকে থাকে, মানে সার্ভাইভাররা। ঠিক। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির সিংহাসন পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাদের বংশের কেউই আর অবশিষ্ট ছিল না। কৌরব ধ্বংস, পাণ্ডবদের সন্তানরা মৃত, এমনকি যদুবংশ নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে ধ্বংস হয়ে যায়। সবার অহংকার যখন মাটিতে মিশে গেল, তখন কার রক্তধারা ভারতবর্ষের সিংহাসনে বসল? পরীক্ষিত, সুভদ্রার নাতি। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় সুভদ্রার নিজের কোনো রাজ্য জয়ের আকাঙ্ক্ষা ছিল না। ক্ষমতার লোভে প্রকাশ্যে রাজনীতিও করেননি। অথচ এই সমস্ত প্রবল পরাক্রমশালী চরিত্রদের দম্ভের অবসান ঘটার পর একমাত্র তিনিই টিকেছিলেন, তার রক্তধারাকে নিয়ে। তিনি কেবল সার্ভাইভার ছিলেন না, তিনি ছিলেন সেই নীরব মাস্টারমাইন্ড যিনি সবার অলক্ষ্যে নতুন পৃথিবীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মহাকাব্যের আসল বিজয়ী কি তবে সেই শান্ত নদীটিই নয়, যে কিনা দাবানল নিভে যাওয়ার পর পুরো প্রান্তরকে নিজের স্রোতে ধারণ করে নিল? চমৎকার একটা ভাবনা। এই চিন্তাটি একটু মাথায় রাখবেন। আজ এ পর্যন্তই। আগামীতে আমরা এমনভাবেই তথ্যের গভীরে ডুব দিয়ে তুলে আনব নতুন কোনো চমকপ্রদ অধ্যায়।